হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। তো এইচএসসি 26 ব্যাচ সময় শেষ, সময় শেষ। আগামীকাল তোমরা তোমাদের প্রথম পরীক্ষাতে বসতে যাইতেছো। আশা করতেছি তোমাদের বাংলার প্রিপারেশন মোটামুটি গুছায় আসছে। যাদের এখনো গুছায় আসে নাই তাদের আর 4-5 ঘন্টার মধ্যে গুছায় আসবে। তো আমি বাংলা নিয়ে খুব বেশি একটা কথাবার্তা বলবো না, জাস্ট নিজের কিছু এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করব, তোমাদের হয়তো কাজে দিতে পারে। ঠিক আছে? তো সবাই একটু কমেন্টে যদি সময় থাকে, যদি ভিডিওটা দেখো, কমেন্টে লিখো যে তোমার প্রিপারেশনের অবস্থা কেমন। তুমি এইচএসসি পরীক্ষা মানে কি বলে এইচএসসি লাইফ যখন শুরু করছিলা অগাস্টের কিছুদিন পরেই মনে হয় না, 12 অগাস্ট খুব সম্ভবত তোমাদের কলেজ শুরু হয়েছিল, আমার যতটা খেয়াল পড়ে 5 আগস্টের পরে। ওই সময় তোমার মাইন্ডসেট কি ছিল, তুমি কি চিন্তা করতেছিলা, এন্ড এই সময়ে এই অর্থাৎ পরীক্ষার আগে তোমার প্রিপারেশনের লেভেল কি, তোমার মধ্যে কি আগের মতোই কনফিডেন্স আছে কিনা সেটা একটু কমেন্টে জানাও। ঠিক আছে? যদি সময় সুযোগ থাকে কমেন্টে জানাও। এন্ড সবাই এই কোশ্চেনটার অ্যান্সার দিও যে কল্যাণী কেন অনুপমকে রিজেক্ট মারছিল। ঠিক আছে? কল্যাণী কেন অনুপমকে রিজেক্ট মারছিল, সবাই একটু এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিও, দেখি তোমার প্রিপারেশন কত দূর। এবার আসো একটু কথাবার্তা বলি। তো এই জায়গাতে দুইটা কথাকে আমি একটু হাইলাইট করব। আগেই বলে রাখি, আমি কিন্তু বাংলায় A+ পাই নাই। ঠিক আছে? আমি বাংলায় A+ পাই নাই, যদিও এটা নিয়ে আমার মধ্যে কোনো ধরনের কিছুই কখনো কাজ করতো না। ইভেন মানে আমার মাইন্ডসেট এরকম ছিল সবসময়, ক্লাস 9-10 বলো, ইন্টারমিডিয়েট বলো, আমি বাংলা ইংলিশ এই দুইটা সাবজেক্টকে একদম রোহিঙ্গা সাবজেক্ট মনে করতাম। যে বলছে এগুলা হচ্ছে আছে না, এগুলা আছে, থাকার দরকার আছে, এগুলোর পাত্তা দেওয়ার কিছু নাই, এরকম টাইপের আর কি আমার মাইন্ডসেট ছিল। জাস্ট আমি 3rd ক্লাস সাবজেক্ট হিসেবে এগুলারে কাউন্ট করতাম। ঠিক আছে? তো এগুলো নিয়ে খুব বেশি আমি পিনিক বোদার হইতাম না, কখনোই রেজাল্ট খারাপ করলো আমার মধ্যে কিছু আসতো না, যাইতো না। সো আমি কিন্তু বাংলাতেও A+ মিস করছি, 152 পাইছিলাম 160-এ, এন্ড ইংলিশে পাইছিলাম 140। ঠিক আছে? 140 যদি আর 1 মার্ক কম হইতো সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমার বুয়েটের পরীক্ষাতে বসতে পারতাম না। বুঝছো? সো দুইটাতেই আমার মিস গেছে, বাট এটা নিয়ে আমি কখনোই বোদার ছিলাম না। আমার যে জায়গাতে স্ট্রং পয়েন্ট ওইটা দিয়ে আমি কাঁপাই দিতে পারবো সব জায়গা, ওই কনফিডেন্স আর কি আমার ছিল। হোয়াটএভার। তো দেখো, কালকে বাংলা পরীক্ষাতে বসবা, তোমার এইচএসসি পরীক্ষা শুরুই হবে বাংলা ফার্স্ট দিয়ে, এন্ড বাংলা ফার্স্টের এমসিকিউ দিয়ে। এন্ড এই এমসিকিউ তোমার খারাপ হইতে পারে, এই কথাটাই এখানে আমি বলার চেষ্টা করতেছি। এই এমসিকিউ তোমার খারাপ হইতেই পারে। বাংলায় এমসিকিউ খারাপ করা এটা ডিপেন্ড করে না তুমি আসলে প্রিপারেশন খারাপ নিছো বা তুমি পড়াশোনা করো নাই। কারণ ওই যে আমি মাত্র বললাম, আমি বাংলা ইংলিশ এগুলোকে গুনতামই না, 3rd ক্লাস মনে হতো আমার কাছে এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করলে। তা সত্ত্বেও কিন্তু বাংলায় সিলেবাস যা ছিল আমার কিন্তু একদম মুখস্থ ছিল ধরতে গেলে। ঠিক আছে? প্রত্যেকটা গল্প বলো, গল্পের লাইন বলো, প্রত্যেকটা কবিতা বলো, পাঠ প্রবৃত্তির A to Z আমার মুখস্থ থাকতো। বাট আমার কিন্তু A+ আসে নাই, অবশ্যই এমসিকিউতে যথেষ্ট পরিমাণ খারাপই হয়েছিল। সো এমসিকিউ খারাপ করাটা এটা কিন্তু জাস্ট প্রিপারেশনের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার টিচার আসলে কতটা আধ্যাত্মিক ওয়েতে কোশ্চেন সেট করছে। ঠিক আছে? আধ্যাত্মিক মানুষজন তাদের নিজের চিন্তা ভাবনারই অ্যান্সার হিসেবে সেট করে, এখানে একটা ঝামেলা আছে। সো তোমার এমসিকিউটা খারাপ হইতে পারে, এটা আগে থেকেই মাথায় নিয়ে রাখো। বাট মোটেও এটা নিয়ে বদার্ড হবে না। এমসিকিউ খারাপ হইতে পারে, হয়ে গেলে কোনো সমস্যা নাই, রিটেনে ফোকাস করবো। ঠিক আছে? এই কথাটা একটু মাথায় ঢুকাও, এমসিকিউ খারাপ হইতে পারে, হইলে হইছে, বাদ টান। আর জিন্দেগিতে এগুলো দেখা লাগবে না আমার, আমি কি করবো, রিটেনটায় ফোকাস দিব। আশা করি বুঝাইতে পারছি। এবার আসলে রিটেনে কি লিখলাম, স্ট্যান্ডার্ড সেম। এটা দিয়ে কি বুঝাইতেছি, এটা দিয়ে বুঝাইতেছি যে তোমার একদম 1 থেকে 7 নাম্বার সিকিউ, প্রত্যেকটা সিকিউর কোয়ান্টিটি সেম রাখবা, কোয়ান্টিটি সেম রাখবা। যত যাই বলি আমরা, মানে এই যে বাংলা রিটেন বলো, দেন হচ্ছে ইংলিশ রিটেন পার্টটা বলো, এগুলা কিন্তু আসলে কোয়ালিটির তুলনায় কোয়ান্টিটিটাই বেশি ম্যাটার করে ম্যাক্সিমাম কেসে। ওকে? মানে টিচাররা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এই অত বেশি পড়ার তো সুযোগ থাকে না, বা পড়তে মনও চায় না। এক জিনিস কয়টার পড়তে মন যাবে, হ্যাঁ, তো টানা খাতা দেখতেই থাকে। সো বিরক্তি ধরে যায়, তখন কিন্তু দেখা যায় কোয়ান্টিটি কতটুকু ওইটার উপর বেস করে একটা নাম্বার কিন্তু অটোমেটিক দিয়ে দেয় তারা। সো এই কোয়ান্টিটিটা মেনটেন করবা। তুমি একটা সিকিউ মনে করো, এখন তোমার লেখার স্পিড কিরকম সেইটার উপর বেস করে আসলে তুমি জিনিসপাতি সেট করবা। ঠিক আছে? তো আমার ক্ষেত্রে দেখা যেত আমি ক খ এক জায়গাতে লিখছি, দেন গ লিখছি মানে এপিট মানে দুই পৃষ্ঠা আর কি, ক 2 পৃষ্ঠা, ঘটা মোটামুটি 2.5 পৃষ্ঠার মতো লিখতাম। এটা আমার ই ছিল আর কি, স্ট্যান্ডার্ড ছিল। আমি সব এই জায়গাতে এই শেপেই লিখতাম। এখন তুমি তোমার লেখার স্পিড ওয়াইজ এই কোয়ান্টিটিটা সেট করবা, এটা তোমার উপর। বাট 7টা সিকিউ যেন এরকম সেম কোয়ান্টিটির হয়, এটা একটা যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক তোমার নাম্বারটা কমবে। কিভাবে, মনে করো তুমি প্রথম সিকিউ ধরে রাখলাম 5 পেজ লিখছো, ধরে রাখলাম। ঠিক আছে? দ্বিতীয়টা মনে করো 5 পেজ লিখছো, 3 নাম্বারটা যা তুমি কি করলা 4 পেজ। সো টিচার মানে শুরুতে খাতা দেখা অনেক লেখা দেখা তোমার একটু নাম্বার বাড়ায় দিল। হঠাৎ করে দেখলো আগে দেখলাম 5 পেজ, এখন হয়ে গেছে 4 পেজ। আগেরটাই মনে করো তোমার 8 দিল, এটা দিয়ে দিবে 7। বুঝছো? দেন আরো সামনে যখন গেলা দেখা গেল তুমি লিখে ফেলছো 3.5 পেজ। তো এইভাবে আর কি, মানে একটার রেসপেক্টে আরেকটা কিন্তু কমে আসবে।
এটা অটোমেটিক হয়। এই জিনিসগুলো আসলে খুব বেশি মানুষ যে চিন্তা করে দেয় বিষয়টা এরকম না, এটা অটোমেটিক, এটা একটা নেচার আমাদের, ঠিক আছে? সো এই যে রিলেটিভ মার্কিং, এই মার্কিংটা করার সুযোগ দেওয়া যাবে না। যা লিখবা সব একই স্ট্যান্ডার্ডে লিখবা, একই কোয়ান্টিটিতে লিখবা, তাতে করে টিচার আগেরটাতে 7 দিলে পরেরটায় যেন ওই রিলেটিভ ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে না পারে, ওই বিষয়টা যেন তার মাথায় হিট না করে। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যতগুলো সিকিউ লিখবা একই কোয়ান্টিটিতে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে বাইরে থাকবা ওই ধরনের সমস্যা থেকে। কথা আশা করি বুঝাইতে পারছি। এবার এখানে এই হচ্ছে কথাবার্তা। আর ওই শুরুর দিকে আমাদের তো কিছু প্রবলেম হয়। শুরুর দিকে যদি তোমার অলরেডি লেখালেখি না করে থাকো আর কি মাঝখানে, সেই ক্ষেত্রে দেখা যাবে শুরুর সময় তো হচ্ছে তোমার কবজি ব্যথা হয়ে যেতে পারে প্রচুর পরিমাণে। সো ওগুলোর জন্য আগে থেকে প্রিকশন নিয়ে নিতে হবে। একটু কষ্ট হবে কালকের পরীক্ষাটাতে, 7টা সিকিউ একটু কষ্ট হবে। একটু ভালো মতো দিয়া ফেলাইলে বাসায় আইসা বাংলা বই আগুনে পুড়ে দিবা দরকার পড়লে, ঠিক আছে? আগুনে একদম ডিরেক্ট পুড়ে দিবা। এই ফাউল জিনিসপাতি বাসায় রাখারই দরকার নেই। তারপর আসো এই জায়গাতে যে কথাগুলো বলবো, এটা পরীক্ষা রিলেটেড, মানে লেখালেখি রিলেটেড কথা না। আমরা নর্মালি সবাই কিন্তু একটু পরীক্ষার মধ্যে এদিক ওদিক তাকাই, ফ্রেন্ডের হেল্প নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সবাই করি, এটা ডিনাই করার মতো কোনো কথা না, কেউ ডিনাই করবেও না আশা করি। তো এই জায়গাতে কিছু জিনিস একটু খেয়াল রাখবা। দেখবা ম্যাক্সিমাম সময় তোমার যে কটা পরীক্ষায় আছে পরোজোর 1টা বা 2টা পরীক্ষা গার্ড করা পইরা যেতে পারে, কপাল ভালো থাকে সেটাও পড়বে না। ম্যাক্সিমাম টিচারে অনেক ফ্রেন্ডলি হবে, তোমার খুব বেশি আসলে বদার করবে না, তুমি এদিক ওদিক তাকাই খুব বেশি একটা বদার করবে না। বাট তা সত্ত্বেও কখনোই এমন কোনো বিহেভিয়ার শো করবা না যেটা আসলে টিচারকে ফিল করায় যে তুমি তারা গুনতেছো না, ওই যে টিচার না গুনা, ঠিক আছে? অনেক পোলাপান আছে যে টিচার অনেক শান্ত, কিছুই বলতেছে না, পারলে উপর দিয়া উইঠা যায় আরেকজনের খাতা দেখে, পারলে পিছন দিকে একজনের খাতা টাইনা লেখা শুরু করে। টিচারের এই ধরনের সুযোগ নেই। টিচার যদি খুবই ঠান্ডা স্বভাবের হয়, টিচার যদি একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়, মানে ওই জিনিসে খুব বেশি একটা প্যারা না দেয়, অনেক পোলাপান এইসব করে, তো তখন কিন্তু টিচারের মেজাজ গরম হয়ে যেতে পারে, পরে যে পুরো ওই ক্লাসরুমটি ভরে দিতে পারে টিচার, ঠিক আছে? টিচারের কিন্তু ইচ্ছা করলে তোমার একদম সাইজ করে দিতে পারে। সো টিচারে ওই লিমিটে পুশ করো না। টিচার যদি শান্ত স্বভাবের হয়, টিচার যদি তোমার হেল্প করে, তুমিও টিচারের যথেষ্ট পরিমাণ সম্মানটা দাও। তারে একদমই ফিল করাবা না যে তুমি তারে একদমই পাত্তাই দিতেছো না, কেয়ারই করতেছো না। উনি বলে যে কেউ একজন তোমার সামনে আছে, বসে আছে, পরীক্ষায় গার্ড দিতেছে, এটা তুমি খেয়ালই করতেছো না, বুঝতেছোই না, এরকম যেন না হয়। ওকে, এই কাজগুলো করো না। টিচার যদি শান্ত হয় তোমার জন্য ভালো। যা করবা চুপে চাপে, টিচার যদি তোমার কখনো এসে ধরে যে তুমি পিছনে তাকিয়েছো কেন, বা তুমি ওটা ডিস্টার্ব করছো, হোয়াটএভার যেটাই হোক, সাথে সাথে স্বীকার করবা যে হ্যাঁ স্যার করছি, আর করবো না স্যার, সরি স্যার। কখনোই টিচারের সাথে আরোগ্য করবা না। টিচার মনে করো তুমি চিপা চাপা দিয়ে দেখতেছো, ঠিক আছে? ডাইনে বামে ঘুরে এমনি তাকে দেখতেছো, ঠিক আছে? তুমি ভাবছো টিচার হয়তো দেখে নাই, টিচার দেখছে হয়তো, দেখে আইসা তোমার সামনে আসলো, আইসা তোমার জিজ্ঞেস করলো যে কি তুমি এদিক ওদিক কি দেখতেছো? তুমি বলে কি না স্যার আমি তো দেখি নাই, আমি তো কিছু করিনি না। এই কাজ মোটেও করবা না, ইভেন টিচারের যদি ভুলও হয় যে তুমি হয়তো কারোটা দেখতে যাও নাই বা কারোর ডিস্টার্ব করো নাই, বা টিচার তোমারে ভুলবশত তোমারে ধরছে, সেই ক্ষেত্রে ডিরেক্ট স্বীকার করে নিবা যে হ্যাঁ স্যার করছি, স্যার আর করবো না, মাফ করে দেন। টিচারের সাথে কোনো ধরনের তর্কে যাবা না, ঠিক আছে? তর্কে গেলেই টিচারের কিন্তু মেজাজ বিগড়ে যেতে পারে, তোমার বলে দিব। শুধু তোমার না, তোমার ক্লাসে সবাই বলবো, ঠিক আছে? তো তর্কে যাবা না, জাস্ট জিজ্ঞেস করার লগে লগে হ্যাঁ স্যার দেখছি স্যার, সরি স্যার, মাফ করে দেন, আর করবো না, দ্যাটস ইট। ওকে, এবার আসো আরেকটা কাজ করবো না, এই যে পিছনে ঘুরে দেখা, এটা খুবই বিরক্তিকর, টিচারদের খুব চোখে পড়ে, তারা কিন্তু এই ধরনের ফিল দেয়, বুঝছো? এটা একটু মেন্টাল গেম, মানসিক কথাবার্তা। পিছনে ঘুরে দেখবে না। তোমার যদি পিছনে ঘুরে দেখতে হয়, পিছনের জন্য বলবা যে আস্তে আস্তে আমার বল, মানে পিছনে ঘুরে যার থেকেই দেখবা। তোমার হয়তো ফ্রেন্ড হইলেই তো দেখবা, অন্য কেউ হলে তো হয়তো তুমি ওইভাবে কমফোর্টেবল হবে না। তো তার সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আগে থেকেই ক্লিয়ার করতে হবে। যেমন আমরা যখন ছোটকালে ছিলাম, 9 10 ছিলাম, তখন আমার সাথে আমার পিছনের জন্য সেই লেভেলের মনে করে একটা বন্ডিং থাকতো, মানে আমরা খুব ভালো করতে পারতাম, যত কঠিন টিচারই পড়ুক স্কুলে, ঠিক আছে? আমাদের টিমে তো 40 অবজেক্টিভ, 60 হচ্ছে রিটার্ন থাকতো সব সাবজেক্টে। তোমার হচ্ছে সায়েন্সের গুলোতে 35, আর হচ্ছে তোমার 35 40, আর অন্যগুলোতে হচ্ছে 40 60, এইভাবে থাকতো আর কি। তো দেখা গেছে যত কঠিন টিচারই থাক, আমরা 40টা অবজেক্টিভ মিলাইতাম, 40টাই। মাঝে মধ্যে সৃজনশীল গুলো মিলাইতাম। ওই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কখনোই এমনি পিছিয়ে ঘুরে দেখার দরকার পড়ে নেই। তো এইভাবে এই কাজগুলো করে না, পিছনে ঘুরে দেখতে যাবা না। টিচার দেখলে কিন্তু টিচারের মেজাজ বিগড়ে যাবে। পিছনের জনকে বলবা যে ভাই কোনো সিগন্যাল আগে থেকে রেডি করে রাখবা, যাতে করে ওটা দেখলেই বোঝা যায় যে কি কত নাম্বার জিজ্ঞেস করতেছে, দ্যাটস ইট, ঠিক আছে? কোনোভাবেই যেন টিচার মনে না করে তুমি তার সাথে বেয়াদবি করতেছো, এইটা করা যাবে না। তুমি জাস্ট নিজের ক্ষতি করবা না, তাহলে তুমি পুরো তোমার ওই রুমের যত আছে সবার ক্ষতি করবা। এন্ড এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা চলে। টিচার যখন টিচার্স রুমে যাবে তখন এরকম কথাবার্তা চলবে। তো পরের পরীক্ষাতে যখন অন্য টিচার আসবে, তারা কিন্তু আগে থেকেই তোমরা সাইজ দেওয়ার লিগে রেডি থাকবো। তো এই কাজগুলা করাই যাবে না। আশা করি বুঝাইতে পারছি। এখানে আর তেমন কোনো কথা নাই, জাস্ট হালকা পাতলা কিছু কথা মনে হলো বলা দরকার, তাই বললাম।
সবার প্রিপারেশন যতটা পারো গুছায় নাও। যদি খুব বেশি প্যারা হয় যে না ভাই হইতেছেই না, সেই ক্ষেত্রে কিছু করার নেই, টেনশন আর কিছু করার কারণ নেই। টেনশনটা যতটা সম্ভব দূর করো। প্রথম পরীক্ষা তো অনেক বেশি এংজাইটি হবে, একটু আগে আগে চলে যাও, মানে রাস্তাঘাটের প্যারা যাতে না খাইতে হয়। সকাল সকাল চলে যাও, দরকার পড়লে 2 ঘন্টা আগে হলে যায় বয়ে থাকো, ঠিক আছে? 2 ঘন্টা আগে হলে যায় বয়ে থাকো, এটা ভালো রেদার দেন জ্যামের মধ্যে বসে থাকা। একটু আগে আগে চলে যাবা অ্যান্ড ঠান্ডা থাকার চেষ্টা করো, শান্ত থাকার চেষ্টা করো, কিচ্ছু হবে না, যা হবে ভালো হবে। যতটুকু পড়ছো সেই অনুযায়ী তুমি রেজাল্ট অবশ্যই পাবা। ওকে, তাহলে আজকে এই বন্ধু রাখতেছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।